আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টক টু কাহাল। আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জাপানের জনপ্রিয় শিল্পী আমাদের বড় ভাই জেরুন গোমেজ দা। তা আমরা তাকে সবাই গোমেজ দাই বলে ডাকি। তো আজকে আমরা গোমেজ দার সাথে তার কর্মজীবন, তার শৈল্পিক জীবন, গানের অনেক কিছু নিয়ে আছে কথা বলবো। তো কেমন আছেন দাদা? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দাদা, এই ব্যস্ততার সময়ের মধ্যে আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা প্রথমে যেটা জানতে চাবো, আপনার জাপান আসার সময়টা বা জাপানে কেন আসলেন যদি একটু বলেন। প্রথমেই কৃতজ্ঞতা জানাই যে এই কাহাল টক বা টক টু কাহাল সুন্দর করে কেটাকে এখানে স্থাপন করা হয়েছে, দুইটাকে একসঙ্গে কাজ করছে। হ্যাঁ, ভালো আছি। জাপান এসেছি আমি মূলত 1987 সালে। তখন আমি আসার আগে আবুধাবি ছিলাম। আচ্ছা স্যার। আবুধাবির রামাদা হোটেলে কাজ করতাম। সেখান থেকে কিছু সমস্যার জন্য আমার এক আত্মীয় ছিল জাপানে, তার সুবাদে আমি বললাম যে ঠিক আছে, আমি ঘুরতে আসবো। আচ্ছা স্যার। প্রথমে আমি ঘুরতে আসি, কিন্তু এসে ওই আরব দেশ থেকে একেবারে অন্যরকম একটা পরিবেশ, অন্যরকম একটা আবহাওয়া, যেখানে 6টা ঋতু, যদিও এখানে 4টা ঋতু, বাট আমি এই ঋতুগুলো অনুভব করি। আচ্ছা আচ্ছা স্যার। আর আবুধাবিতে করতাম শুধু সামার আর উইন্টার। বাংলাদেশে যদিও 6টা আছে, কিন্তু এখন সব একই হয়ে গেছে আমার মনে হয়। তো এদেশের মানুষের মন মানসিকতা, আবহাওয়া সব কিছু ভালো লাগার পরে আমার ওই আত্মীয় আমাকে বলল, আমার দুলাভাই ছিল মোটামুটি, ডেভিড দা, উনি বলল যে এখানে থাকতে হলে ভিসা টিকিয়ে রাখতে হবে। এখানে অনেক ওভারস্টেয়ার আছে, এখন পুলিশে ধরে ধরে পাঠিয়ে দেয়। তো সেইটা করিস না, যদি থাকতে চাস তো একটু কষ্ট করতে হবে। তো তার উপদেশ অনুযায়ী আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। এই আমার স্কুলটা ছিল টোকিও ইন্টারন্যাশনাল কলেজ। আচ্ছা। আমি এখানে ভর্তি হয়ে ভিসাটাকে টিকিয়ে রাখি। আচ্ছা। পাশাপাশি কাজ করি, পার্ট টাইম করি। যেখানে পার্ট টাইম করতাম সেটা একটা জাপানিজ কোম্পানি, বাট ইন্ডিয়ান খাবার দাবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তো আগে থেকেই হোটেল লাইনের মানুষ, বারটেন্ড থেকে শুরু করে সব কিছু পারি। আচ্ছা। তো আমি পার্ট টাইম হিসাবে ওখানে কাজ শুরু করার পরে ওদের সেলসটা বেড়ে যায়। ও আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই জন্য আরও বেশি পছন্দ করতে শুরু করে আমাকে। আর আমাকে বলে যে তুমি যদি চাও তোমাকে এমপ্লয়মেন্ট ভিসা দিব, তুমি আসতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু তখন ইউ ওন্ট বিলিভ দ্যাট আই ওয়াজ পেইড 500 ইয়েন পার আওয়ার, যেখানে অন্যদেরকে তখন মানে ঘন্টায় সবাই 600, 700, 800 পেত। আচ্ছা আচ্ছা। আমাকে এত কম দিত যে আই কেম হিয়ার আফটার ম্যারিড, আই হ্যাড 2 চিলড্রেন। আমি বললাম যে না, আমার পক্ষে এখানে থাকা সম্ভব না, তো আমাকে বেতন বাড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অবশেষে তারা রাজি হয়েছে এবং আমি এই ভিসায় 1991 সাল থেকে আমি এখানে কাজ করি। ও, লং টাইম আপনি এক জায়গাতেই ছিলেন? 7 বছর পরে আমি ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। কারণ এভরিবডি when are young you feel you like that better prospect. অবশ্যই অবশ্যই। সো আমার সেই উদ্যমটা ছিল যে কেন পারবো না, আমি আরও উপরে যাবো, আরও উপরে যাবো। আমি ওই চাকরিটা ছেড়ে দিলাম। আচ্ছা আচ্ছা। আমাকে অন্য জায়গায় হেড হান্টিং করলো। আচ্ছা আচ্ছা। আমি মনে হয় এই পর্যন্ত 22টা কোম্পানিতে কাজ করেছি। বিশাল অভিজ্ঞতা। সব মিলিয়ে। আচ্ছা আচ্ছা। তো সেই থেকে আমার এই জাপানটা ভালো লাগলো, আমাকে ভিসা দিল, আমি রয়ে গেলাম ভিসা। এখন কি সেই মানে হোটেল রিলেটেড কিছু করতেছেন না অন্য কিছু? না, আমি এখন রিটায়ার্ড হয়ে গেছি। আচ্ছা আচ্ছা। আমি এখন নিজের ইচ্ছা মতো কাজ করি, ফ্রিল্যান্সে কাজ করতেছেন। আচ্ছা আচ্ছা জি আচ্ছা। তো আমরা দাদা আপনাকে মূলত যেভাবে চিনি একজন গায়ক হিসাবে, একজন গীতিকার হিসাবে। তো আপনার কাছ থেকে আমরা যেটা মানে সবসময় মানে আপনার কণ্ঠে মান্নাদার গান, এটা মানে আমাদের মানে যে আপনার গলা শুনলে মনে হয় যে মান্নাদার গলায় আমরা শুনতেছি বা ওনার ধাঁচের গান শুনতেছি।
মান্নাদার প্রতি আপনার এত ভালোবাসা বা মানে আবেগটা কি খুব বেশি কাজ করে বা এরকম কিছু? সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকেই আমি সঙ্গীত প্রিয়, স্কুল লাইফ থেকে। জি। স্কুলে যথেষ্ট সুনাম করিয়েছি। এখন আমার এই অনুষ্ঠানে বলতে গেলে নিজের ঢোল পিটানো হবে, না না না, তাছাড়া উপায় নাই। যেহেতু তুমি জানতে চাচ্ছ, আমি বলি জি। ব্যাকগ্রাউন্ডটা। যে স্কুলে এই পাকিস্তান পিরিয়ডে আমার যে উপরের লেভেলের, উপরের ক্লাসের ছেলেরা ছিল, ছাত্ররা ছিল, ওরা ওই জাতীয় সঙ্গীত প্রত্যেক দিন স্কুলে আমাদের একটা অ্যাসেম্বলি থাকতো। হ্যাঁ, আমাদের ছিল ছোট। দুইটা ছেলে এবং একজন টিচারই শুধু ওই টেবিলে উঠতে পারতো, যিনি, যে টিচার নাকি মার্চ করাতেন। আচ্ছা হ্যাঁ, মার্চ করিয়ে ক্লাসে ঢোকাতেন। মূলত আমি তো মিশনারি স্কুলের একজন ছাত্র। আচ্ছা আচ্ছা। বান্দুরা হলি ক্রস হাই স্কুল আমার স্কুলের নাম। সেখানে জাতীয় সঙ্গীত গাইতে হবে, জাতীয় পতাকা তুলতে হবে। দুঃখজনক হলেও সেটা পাকিস্তানি ফ্ল্যাগ ছিল। জি। হ্যাঁ, তখন তো পাকিস্তানি ছিল আমরা। ওরা গাইতো পাক সর জমিন সাদবাদ। তো আমি তখন ক্লাস 5-এর ছেলে বোধহয়, হ্যাঁ তাই হবে। যখন দেশ স্বাধীন হলো, পাল্লাটা আমার উপরে আসলো। আচ্ছা। কারণ ওরা ক্লাস 10 পার হয়ে গেছে যারা গাইতো। তো আমার সোনার বাংলা আমাকে গেতে হবে। তো আমি আবার আমার একটা কলিগ, আমার জুনিয়র যদিও, হিউবার্ট গোমেজ তার নাম, আমরা দুইজন জাতীয় সঙ্গীত গীতাম, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই স্কুলে অনেক প্রতিযোগিতা হয়েছে, প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ পেয়েছি। এখানে এভিডেন্স দেওয়ার কিছু নাই, আমার ফাইলে সবই আছে জাতীয় স্কুলের পুরস্কারের কথা। আর ছোটবেলা থেকে গান করি তো, প্রথমে শ্যামল মিত্রের গান পছন্দ করতাম। আচ্ছা আচ্ছা। খুব ভালো গাইতাম। পরবর্তীকালে আমার ক্লাসিক্যালে খুব একটা মন ঢুকে গেল। মান্নাদের প্রায় সব গানের মধ্যেই মানে ক্লাসিক্যাল ভাবটা আছে। ক্লাসিক্যাল পছন্দ করি বলে আমি কিভাবে যে চলে গেলাম। আচ্ছা। আর কঠিন হলেও ওনার গানগুলো আমার গাইতে খুব ভালো লাগে। আচ্ছা, খুবই ভালো লাগে। এই জন্য হয়তো আমি মান্নাদের কেন্দ্রিক হয়ে গেছি। না, আমার কথাটা বলা ওইভাবে ঠিকঠাক, কিন্তু বাট আপনার গলা শুনলে মানে মান্নাদা তো একজন লিজেন্ডারি গায়ক, তো ওনার তুলনা তার কিছু হয় না। বাট আপনার গলায় যখন গানগুলো শুনি আমার মনে হয় যে আমার মান্নাদাকেই শুনতেছি। বাট ওই ধাঁচার ওই সময়কার যে একটা ফিল আপনার গানে আমরা সবসময় পেয়ে থাকি, এটা আমাদের জন্য সৌভাগ্য বলতে পারি। তো দাদা, ওই যে কী বলে জাতীয় সঙ্গীত যখন গিয়েতেন ছোটোবেলায়, যদি 2 লাইন আমাদের শুনুন জাতীয় সঙ্গীতে শুনি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি প্রশংসা লাগছে, সত্যি কথা। কারণ এখনকার জেনারেশন অনেকে অনেক কিছু বলে, কিন্তু এই গানের যে একটা ফিল, মানে আমার দেশ যে ফিল, এটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো দাদা, আপনার কাছ থেকে একটু জানতে চাই আপনার ছোটোবেলাটা কীভাবে কাটছে বা কোথায়? আমার ন্যাংটা কালের কথা, সরি আমি কিন্তু কথায় যোগ না, আমরা এটাই করতে চাই, আমাদের মূল উদ্দেশ্য এটা, আমরা হাসিতে কথা বলবো, আপনার সম্বন্ধে জানবো। আমার এই ন্যাংটা কাল মানে ছোটোবেলার, আমি আসলে একটা গ্রামের ছেলে, নবাবগঞ্জ, ঢাকা সদর দক্ষিণ মহকুমা, নবাবগঞ্জ উপজেলায়, আগে ছিল থানা, এখন উপজেলা হয়ে গেছে। এখানে আমার জন্ম। আমার গ্রামের নাম রাহুতাটি। আমার বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। ইছামতি নদী, বিখ্যাত সেই ইছামতি। এই ইছামতি নদীর তীরে আমার জন্ম। খুবই দুঃখের বিষয় যে বর্তমান ইছামতি বিলুপ্ত হতে চলেছে। এখানে ওই পদ্মা নদীর বাঁধটা দেওয়াতে পানি
আসে না, যত বজ্র সব কচুরি পানা সব এখানে জাম হয়ে আছে, নৌকা চলে না, বোট চলে না। তাই আমরা ছিলাম একমাত্র লঞ্চ এবং নৌকা মুখী যাত্রী। বান্দরা টু ঢাকা লঞ্চ চলতো, প্রচুর লঞ্চ চলতো। ঢাকা বান্দরা থেকে শুরু করে সৈয়দপুর, তারপরে তোমার ফতুল্লা দিয়ে সদরঘাট, সেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এখন। এখন নৌকাই চলে না, বরঞ্চ ওই বান্দরা বাজারের উপর দিয়ে ব্রিজ হয়ে গেছে, নৌকার মাঝিরা সব বিলুপ্ত, তারা তাদের কর্মজীবন অন্য জায়গায় চলে গেছে, কেউ কলা বেচে, মানে জীবন বিপর্যস্ত হয়ে গেছে আর কি। তো সেইখানে আমি স্কুল লাইফে নদীর তীরে কি বলে এটাকে আমাদের ভাষায় বলে ভেসাল, মাছ মারার জন্য যে বাঁশ দিয়ে চারকোনা চেক করে পাড়া দিয়ে উঠায়, অনেক মাছ মারতো। আমি যখন স্নান করতে গেতাম স্কুলের আগে, আমি ভেসালের ওই খুঁটিগুলি ধরে আমি রেওয়াজ করতাম। তাই আমি এমনভাবে রেওয়াজ করতাম, পাশের লোককে কিছু বলে আমার মধ্যে কিছু ছিল না, জান প্রাণ ছেড়ে আমি যতটা বুঝতাম গলা পানিতে নেমে রেওয়াজ করতে হবে, মানে আশেপাশের লোকেরা মনে করতো কি কুত্তা খোকা কেন, পাগল হয়ে গেছে। অবশ্য যারা এগুলি মনে করতো তারা আমার বর্তমান পরিবেশ পরিস্থিতি দেখে বুঝতেছে কেন আমি সেগুলি করেছি। কাজেই কোনো কিছুতে পাছে লোকে কিছু বলে, এটা যদি তুমি ফিল করো তুমি উঠতে পারবে না। তো আমি সেই ছেলে যেগুলো আমি পরক্ষেপই করতাম না, প্রক্ষেপ করতাম না। তো সেটা হচ্ছে আমার ছোটোকালের জীবন। সেখান থেকে স্কুল থেকে ঢাকায় আসা, রেডিও অফিসে বা টেলিভিশন প্রোগ্রামে, তখন কঠিন সময় ছিল, বিটিভি মাত্র একটা, রেডিও ক খ, তুমি জানো না? হ্যাঁ জানি। এখানে অডিশন দিয়ে কাজ হতো না, বাট প্রচুর ইচ্ছা ছিল, গান শেখার প্রচুর ইচ্ছা ছিল। পারিবারিক আর্থিক ব্যয়বহুলতা সমস্যার জন্য হয়তো আমি সেই পর্যায়ে আমি গানটাকে শিখতে পারিনি, বা যতটুকু শিখেছি নিজের ইচ্ছায়। মানে আমি সেই গুরুদের শ্রদ্ধা করি, অনেকেই নেই সেই গুরুদের মধ্যে, নাম বলে শেষ করা যাবে না। আর নিজের ইচ্ছায় বর্তমানে তো অনলাইনে অনেক কিছু শেখা যায়। তো এখন আমি এই পর্যায়ে আছি। আর বাংলাদেশ টেলিভিশনে অতিথি শিল্পী হিসেবে এখনও গান করি। আর বাংলাদেশ রেডিও, ঢাকা রেডিওতে আমি একজন ইনলিস্টেড শিল্পী। আগে প্রতি বছর যেতাম, 10 মিনিটের একটা প্রোগ্রাম পেতাম। এখন সেই ইচ্ছাটাও আমি নিজের ইচ্ছাই হারিয়ে ফেলেছি, বর্জন করেছি। কারণ ট্রাফিক জ্যাম, যে পেমেন্টটা তারা দেয় সেটা আমার স্কুটার ভাড়াও হয় না। আমি চেকগুলো এখনও রেখে দিয়েছি আমার কাছে এখনও 4টা চেক আছে, আমি ভাঙাইনি, ওটা আমার স্মৃতি। না, এটা সত্যি কথা। জীবনে কিছু কিছু মুহূর্ত আছে যেটা আসলে অর্থের থেকে বড় হয়ে দাঁড়ায়। তো ওই স্মৃতিগুলো একসময় আপনি কি বলে নিজেকে উজ্জীবিত করে, বা এটা দেখলে মনে হয় না আমি কাজটা করছিলাম। তো দাদা, জাপানে আসার পরে মানে আপনি গানের লাইনে আসা, বা গান তো আপনি গাইতেন বা চর্চা করতেন, বা জাপানের সামাজিক কর্মকাণ্ডের মধ্যে গানটাকে কিভাবে আপনি নিয়েছেন? সত্য কথা কি, গানের একটা চর্চা থাকতে হয়। জি। চর্চা না থাকলে আস্তে আস্তে সেটা ডিম হয়ে যায়। আমার জাপানে আসার পরে প্রায় 5 বছর পরে আমি এই উত্তরণ কালচারাল গ্রুপ এবং স্বরলিপির সুযোগ, মানে খবর পাই। কারণ আমি কর্মব্যস্ততা বেশি থাকতাম, বাইরের জগতে কি হচ্ছে এটা বুঝতাম না। হঠাৎ করে একজন আমাকে বলে, আমি নাম বলতে দ্বিধা করব না, প্লাসিড রিবেরু, যদিও এখন তার সাথে আমার যোগাযোগ কম। উনি আমাকে এই সঙ্গীত গ্রুপের সন্ধানটা দেন, আর আমি উত্তরণে যোগ দেই। উত্তরণ আমাকে খুব স্বাচ্ছন্দ্যের সাথে আমাকে গ্রহণ করে। আমি উত্তরণ আছে বলেই হয়তো আমি আজ এই বয়সেও গান করছি, কারণ চর্চা আছে। আমি গান শুধু করি না, গান করাই, সবাইকে সাহায্য করি। আর সেই সুবাদে জাপানের
বিভিন্ন সংস্থা থেকে, জাপানিজ স্কুল থেকে আমাদের আমন্ত্রণ আসে। আর দুঃখের বিষয় যে এখন বাংলাদেশের মানে বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সংস্থা হয়ে গেছে। আগে আমরা একটা অনুষ্ঠান করলে আমাদের 1-1.5 হাজার লোক থাকতো, হলটা ভরে যেত। আর এখন একটা অনুষ্ঠান যদি আমরা করতে যাই, একই দিনে বিভিন্ন গ্রুপ, কারণ রবিবার ছাড়া ছুটি নাই, তাদের কর্মসূচি দিয়ে দেয়। সব দিকে কিন্তু ক্ষতিকর। আমরা অনেকবার সার্কুলেশন দিয়েছি যে একই দিনে সবাই করবেন না, একটু ধৈর্য ধরেন না, কিন্তু সেটা কি মানে না। এই কারণে আমাদের এখন দর্শক শ্রোতা কম হয়, সবার বেলায় তাই। হ্যাঁ, কিছু করার নেই, কারণ আমরা এমন একটা জাতি হয়ে দাঁড়িয়েছি যে আমাকে প্রকাশ করতে হবে প্রথম, আমি প্রথম, আমাকে থাকতে হবে, দ্বিতীয় হওয়া যাবে না। যে কারণে এই বিলুপ্তিটা এসে গেছে, কিছু করার নেই। তারপরে গানে আছি বলে এখনো গান করি, এখন গান করাই, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পাই, এটি তৃপ্তি। তো তৃপ্তির কথা যেটা আসছে একটু বলে মানে জানতে চাই, বাংলাদেশ সাথে আপনার কখনো কি দেখা হয়েছে? স্মৃতি আছে? হ্যাঁ, অবশ্যই আছে। উনি যখন আসবেন, আর যারা নাকি আয়োজক ছিলেন তারা তো আমার পরিচিতই জাপানে। হ্যাঁ, তখন শেখ ওয়াজের করে একজন লোক, ফয়সাল ভাই, হ্যাঁ, ওনারা আমার কাছে আসলেন, বললেন যে মান্না দে আসবেন, আপনাকে সহযোগিতা করতে হবে। কি করব? সবাই জানে আমি খুব ভালো হারমোনিয়াম বাজাই। সেই ক্ষেত্রে শুধু হারমোনিয়াম দিয়ে কাজ হবে না, আমি নিজে কিবোর্ডও কিনলাম এবং আমার গ্রুপ আমাকে কিবোর্ড কিনে দিল। কিবোর্ডের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছি, আর ভালোই লাগে। বিভিন্ন টিউনের মধ্যে যদি কিবোর্ডটা থাকে খুব মজা লাগে। তো কিন্তু সেই মান্না দে যখন আসলেন তখন ওনারা অন্য একটা লোককে কিবোর্ডে দিলেন। আমি বুঝলাম না, উনি হয়তো ভালো মানে কর্ড বাজাতে পারেন, কিন্তু আমি মান্নাদের প্রতিটা গান কি একেবারে মিউজিক সহ তুলতে পারি। ওনার অনেক ম্যাক্সিমাম গানই আমি মিউজিক না দিয়ে বাজালে আমার শান্তি লাগে না। তা আমাকে ওই অনুষ্ঠানে আমি অন্য পারকাশন করেছি, বাট এক স্টেজে বসেছি। এটি আমার জন্য পরম সুখ এবং শান্তি। এবং পরবর্তীকালে তার সাথে কথা বলেছি, আমাকে বলবে কি জেরম সাহেব, কাবাব টাবাব হয় না নাকি? খুব মজা পেয়েছি কথা বলে। উনি অসাধারণ ব্যক্তিত্ব, মাথাটা একটু গরম ছিল অনেক সময়, বাট সাধারণভাবে কথা বললে মানে অমায়িক একজন লোক। আমার একজন শিল্পীর সাথে আমার নিজের একটা খুব ভালো স্মৃতি আছে, আপনার বাড়ি চৌধুরী, আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী। তো যে এনি হয় একটা প্রোগ্রামে তো ওনার সাথে দেখা হয়েছে, ওনার সাথে যে আমার একটা ইন্টিমেসি হয়েছে বা ওনার সাথে যে কথাবার্তা হয়েছে, মানুষ বাইরে থেকে অনেক কিছু বলে, কিন্তু একজন শিল্পীর সাথে যখন মেশা হয় বা একটা মানুষ মেশা, তার সম্বন্ধে জানা যায় আসলে মানুষটাকে। তো তাই আমার খুব শখ ছিল তাকে আমি কখনো জাপান আনবো, তবে আমার সৌভাগ্য হয়েছিল, আনতে পেরেছি। তো আপনার যেমন এই মান্নাদের সাথে দেখা করে যে একটা তৃপ্তি আসছে, আমার আসলে বাড়ির স্ত্রীর সাথে দেখা হয়ে আমার মানে অসম্ভব একটা। আপনার বাড়ির স্ত্রীর সাথে তো উনি যখন আসছেন, ওটা কি পরবর্ষে? ওকে, আমি তারপর আগে বলি যে এখানে কিছু কিছু সংস্থা আছে যারা দেশ থেকে শিল্পী আনে, তারা কিন্তু তাদের হ্যান্ডসগুলোকে আনার সক্ষমতা রাখে না, তখনই আমাদের ধন্য ধরতে হয়। আমরা উত্তরণ বা স্বরলিপি মিউজিশিয়ান যারা আছি তাদের ধন্য ধরতে হয়। আজ শুধুমাত্র আমি যে বললাম যে প্রথম 5 বছর আমি কোনো গ্রুপের সন্ধান পাইনি, তখন এন্ড্রু কিশোর, সাবিনা আসমিন, আশা এসেছিলেন, তখন আমি গ্রুপে যুক্ত হইনি। কিন্তু পরবর্তীকালে কুমার বিশ্বজিৎ বলো, সুবীর নন্দী, তারপরে বারি সিদ্দিকি, আরও আছে অনেকে, খুশিদ আলম, তারপরে আবিদা সুলতান, তার হাজবেন্ড রফিকুল ইসলাম, প্রচুর শিল্পীদের সাথে আমি মিউজিক করেছি। আমার সাথে স্বরলিপির এই মুহিত ওরা ছিল, হ্যাঁ, আমি অস্বীকার করবো না। তো খুব ভালো লাগে। হ্যাঁ, সবচেয়ে ভালো লাগছে কার সাথে আপনার একসাথে একই স্টেজে একটা পারফরমেন্স করে? মানে আপনার কাছে মনে হচ্ছে না আমি একটা মানে
মানে একজন শিল্পী হিসাবে ওনার সাথে কাজ করে ভালো লাগছে? কার কথা বলবো? আমার কাছে মনে হয়েছে যে ওই আবিদা সুলতানের হাজবেন্ড রফিকুল ইসলাম খুব কাছাকাছি থেকে রিহার্সাল করেছি ওনার সাথে। ওনার সাথে কিন্তু ওয়াইফের একটু ডিফারেন্স, আমি অতটা যেতে চাই না, বাট আরেকজন ছিলেন খুরশিদ আলম সাহেব এবং সুবিনন্দিতা। শুধু আমরা স্টেজেই গান করি নি, আমরা রেস্টুরেন্টে খেয়েছি, গান করেছি, বলছে আজকে আমি গাবো না, আপনি গান। সুবিধা মানে অসাধারণ একটা মানুষ, ওনার সাথে আমার বেশ ভালো স্মৃতি আছে, মানে আসলে অসাধারণ। জি, তো আপনি এই একটু আগে যেটা কথা বলেন একই দিনে অনেকগুলো অনুষ্ঠান বা একই দিনে মানে বলার পরও হচ্ছে না, এটা কি আমাদের সমাজটাকে ভালোর দিকে নিচ্ছে বা খারাপ দিকে নিচ্ছে? যেমন অনেকগুলো প্রোগ্রাম হলে হয়তো বা সংস্কৃত চর্চা বেশি হচ্ছে, নাকি বিপরীতটা হচ্ছে? এটা মোটেই ভালোর দিক কিছু না। আচ্ছা, এটা হচ্ছে দ্যাট আমরা একে অপরকে সম্মান দিচ্ছি না। তো আমি যদি কাউকে সম্মান না করি, আমি কিন্তু সম্মান পাবো না। আমরা সেটাই করছি। আমি সম্মান করছি না মানে আমি আমারটা করবো, তোমারটা দেখতে যাব না। সো এটি হচ্ছে আর কি ইদানিং। আরেকটা জিনিস খুব মানে আমার কাছে মনে হচ্ছে বা আমরা লক্ষ্য করতেছি যে পরিশুদ্ধ বাংলা যে সংস্কৃতি বা পরিশুদ্ধ বাংলা যে গান দিন দিন মনে হচ্ছে বিলুপ্ত হচ্ছে। এটা আমার অনুভূতি, আমি পার্সোনাল অনুভূতির কথা বলতেছি। এর কারণটা কি বলে মনে হয়? মানে আমার অনুভূতি যদিও, তারপর আমি আপনার একজন শিল্পী হিসাবে আপনার কাছে কি মনে হয়, গানগুলো কি বিকৃতি হচ্ছে বা আমাদের সংস্কৃতি কি বিকৃতি হচ্ছে? কিছুটা তো বিকৃতি হচ্ছেই, কারণ সব ভাষাই আমার ভাষা, আঞ্চলিক ভাষা হতে পারে। আমি শুদ্ধ ভাষায় কথা বলছি বলে যে আমাকে ঢাকাইয়া আমি ফাইসা গেছি মাইনকার চিপায় এটাকে অবজ্ঞা করবো তা না। যখন আমি ওটার মধ্যে থাকবো আমি ওঠাতে থাকবো, কিন্তু মিক্স করা যাবে না। মিক্স করলেই সমস্যা। মিক্স করা মানে তুমি অশুদ্ধ বাংলায় কথা বলছো। চলতি সাধু আছে না, তো এরকম ফোক গানের মধ্যে দেখা যায় শুদ্ধ আছে, আবার আস্তে করে অশুদ্ধটা ঢুকিয়ে দিচ্ছে। আজকাল তো অনেক নাটকই হচ্ছে এরকম, আমরা দেখতে পাই। এগুলি সব অশুদ্ধ ভাষা আমি বলবো। এই তুমি খাইবা, তুমি যাইবা, হোয়াট ইজ দিস? তুমি খাবে যাবে, তো এটা জানতাম, কিভাবে এটা আসলো আমি জানলাম না। আবার কিছু কিছু শব্দ ঢুকতেছে নতুন জীবনে, মানে মানে শব্দটাকে এমনভাবে বিকৃত করে বলতেছে যার কোনো আসলে বেসিক কোনো অর্থ নাই, কিন্তু একটা নতুন করে অর্থ বানানো হচ্ছে জোরপূর্বক। হ্যাঁ, এটা তো ভাষার ক্ষেত্রেও মনে হয় একটা মানে খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়তেছে আমাদের। অবশ্যই। আরেকটা জিনিস আমার কাছে যেটা লাগে যে আমরা বাঙালিরা মানে বাংলাদেশিরা আমাদের নিজের সংস্কৃতির বাইরে ছাড়া বাইরের সংস্কৃতির প্রতি মানে বেশি আকৃষ্ট। জানি না আমার কেন মনে হয় যে একটা বাংলা গানের সাথে একটা হিন্দি ম্যাচ আপ করা বা একটা উর্দু কথা ম্যাচ আপ করা, এটা করতে পারলে নিজেকে অনেক বড় শিল্পী মনে করে কিছু কিছু মানুষ। আপনার কাছে কি এরকম কোনো ফিল হয়? না, আমার কাছে তেমন ফিল হয় না। আমি বাংলা ধারণ করি, বাংলা যখন গাই বাংলাই গাই। হিন্দি গাবো না কেন, গাবো অবশ্যই, মন চায় গাই, কিন্তু ওই যে ম্যাচ আপ করা, আমি সেটা কথা বলছি, ম্যাচ আপ করা, এটা তো দুইটা ভাষাকেও মানে অপমান করার মতো একটা বিষয়। তো দাদা এই পর্যায়ে একটু জানতে চাবো যে আপনার মানে উত্তরণের সাথে যে এই লম্বা পথ, এই জায়গায় আসার পর থেকে মানে নতুন প্রজন্মের সাথে আপনার মানে ইন্টিমেসিটিটা কেমন, বা তাদের সাথে কিভাবে একত্রিত হইতে পারছেন, বা তাদের থেকে কি আমরা একত্রিত হইতে পারছি বর্তমান প্রজন্মের সাথে? আমি সত্যি কথা বলতে কি, এই যে নতুন প্রজন্ম যে বললা, এটার ব্যাপারে একটা কথা আছে। জি, সেটা হচ্ছে যে নতুন প্রজন্ম জি আসলে আমি পাচ্ছি না, তো সত্যিকারভাবে পাচ্ছি না। এটা যদি বিশদভাবে বলি, আমি আমার নিজের চোখে দেখেছি যে আমেরিকাতে আমি অনেকবার গিয়েছি, আমেরিকায় গ্রোন আপ করা ছেলেরা, জি, তারা অন্তত যে যে এলাকার সেই এলাকার আঞ্চলিক ভাষায় কথা বলতে জানে। সত্য। হ্যাঁ, আমি অবাক হয়ে যাই যখন আমি আমেরিকায় যাই, আমার যে আত্মীয়ের ছেলেমেয়েরা আছে ওরা যে কথা বলে যে এই তুমি আইছো, তুমি খাইবা না, গ্রামের যে ভাষা, যদি গ্রামের হয়ে থাকে। শহরের
সেই আত্মীয় ওইভাবেও বলতেছে। জি জি। কিন্তু জাপানে এটা আমি কাকে দায়ী করবো আমি জানি না, জেনারেশন আমরা তৈরি করতে পারিনি। কারণ আমি সত্যিভাবে যদি বলি, আমার কথা হচ্ছে যে আমি আমার সন্তানের সাথে ঘরে আমি আমার ভাষায় কথা বলবো। কারণ স্কুলে গিয়ে সে ন্যাচারালি জাপানি ভাষায় কথা এমনি বলবে। সে স্বাচ্ছন্দ্য বোধ করুক বা না করুক, আমার দায়িত্ব গার্ডিয়ান হিসাবে আমি আমার বাংলা ভাষায় তার সাথে কথা বলবো। অন্যথায় সে তার শেখার সুযোগ নাই। সে কথাটা অন্তত বলুক। লেখাপড়া যদি আমি হাতে কলমে শেখাতে চাই, আমাকে আরেকটা বার্ডেন হয়তো ওর জন্য তৈরি হবে, প্রেশার ক্রিয়েট করব, সেই পর্যন্ত নাই করলাম, কিন্তু কথা বলাটা আমার দায়িত্ব, আমি বলবো। আমরা সেটা যেহেতু পাইনি, আর আমরা নতুন প্রজন্ম তৈরি করতে পারিনি কেন, আমাদের গার্ডিয়ানের দায়িত্ব ছিল ওকে নিয়ে আসবে, প্রতি রিহার্সালে নিয়ে আসবে, যেতে হবে, তাহলে সে বাংলা সংস্কৃতিকে ধারণ করবে, শুনতে পারবে, বুঝতে পারবে। আমরা তো সেটা করি নাই। তো আমি কাকে, আজকে মনে করো আমার উত্তরণের মধ্যে অনেক ছেলেপেলে আছে, হুএভার ইট ইজ, জাপানিজ বিয়ে করছে, তো কি হয়েছে, বাপ তো বাঙালি, আনতে পারতো, ওদের ইনস্ট্রুমেন্ট শিখাতাম, ওদের গান শিখাতাম। যেই তারা মানে স্কুলটা পার হয়ে যায়, তা আশা বন্ধ হয়ে যায়, ওরা আর আসে না। তো আমরা সেই আগের বুড়াই রয়ে গেছি, আগের জোয়ানরা এখন বুড়া হয়ে গেছি, এখন আমরা বুড়া, আমরা নতুন প্রজন্ম পাচ্ছি না। উত্তরসূরি কাকে বানাবো বলো? আসলে আমাদের একটা বড় ব্যর্থতা। কাকে বানাবো? দায়ী তো আমরা, আমি তো বলেছি, আমি এই জন্য আমরা দায়ী, আমরা আনিনি। কাজেই আমাদের হয়তো উত্তরণ একদিন ধ্বংস হয়ে যাবে। স্বরলিপি কালচারাল একাডেমি মাঝে একটা দেখতাম, অনেক অনেক ছাত্রছাত্রী তারা বাংলা শেখাচ্ছে, আজাদ ভাই, রেণু ভাবি, এরা শেখাচ্ছে, এরা কয়দিন, তারপরে কি হবে? হ্যাঁ, এইটা হচ্ছে সমস্যা, আমাদের উত্তরসূরি হবে না। এই পর্যায়ে একটু জানতে চাবো আপনার যে কথা থেকে আসলে আমরা দ্বিতীয় প্রজন্ম তৈরি করতে পারিনি, আর সেটা আমাদেরই ব্যর্থতা। বাট দেশ থেকে নতুন নতুন ছেলেপেলে আস্তে আস্তে তাদেরকে আমরা অনেকে মনে করি এটা আমাদের নেক্সট জেনারেশন। এটা আমার মনে হয় ঠিক না, কারণ নেক্সট জেনারেশন এটাই হবে যে আমাদের ছেলেপেলে বা আমাদের যে জেনারেশনটা আসবে। তা আমার একটু এদিকে একটু অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা হয়েছে যেমন কাহালে কাজ করার প্রেক্ষিতে, যে আমাদের ছেলেপেলেরা বা বড় ভাইদের ছেলেপেলেরা যারা আসে মাঝে মাঝে, ওদের সাথে আমার কথাবার্তা হয়, ওরা বেশ আগ্রহ আছে বাংলা সংস্কৃতির মধ্যে। আগ্রহ নেই এই কথাটা ভুল, বরং আমরা ওদেরকে নিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। যেমন বাচ্চারা আমাদের আমরা যে কিছু করি বা যেটা করতেছি, বা ধরেন আপনি রিহার্সেল করতেছেন, ওরা জিনিসটা এনজয় করতে পারে না, ওদের জন্য এনজয়েবল বানাইতে পারি না। আমার কাছে এটাই মনে হয়েছে। যেমন ধরেন যে অনেকে এখানে যখন আসে আমার সাথে এসে ছবি আঁকে, একসাথে ছবি আঁকে, খুব আগ্রহ নিয়ে বাংলা গান সম্বন্ধে তারা নিজেরা ইভেন্ট করে। কিছুদিন আগে একটা ঘটনা আমার কাছে খুব অদ্ভুত লাগছে, যে ওরা ইউনিভার্সিটিতে আপনার কি বলে বাংলা ফেস্টিভ্যাল করে, নিজেরা শাড়ি পরে, চা বিক্রি করে, গান গাওয়ার চেষ্টা করে। এটাতে কিন্তু আমরা যাই না বা জানি না, বাট ওরা নিজেরা কিন্তু করে। তো ওই ছেলেপেলেগুলো আসলে সুযোগ দেওয়া উচিত বা তাদের নিয়ে কাজ করা উচিত বলে আমার মনে হয়। তো এখানে এতদিন ধরে আপনারা দুইটা সংগঠন, জাপানে উত্তরণ স্বরলিপি, আমরা করতে পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা, বা নতুন নতুন যে সংগঠনগুলো হচ্ছে তারাও করতে পারছে কিনা সন্দেহ। কিন্তু আমাদের এদের জন্য করার জন্য আমাদের কী করা উচিত বলে আপনি মনে করেন? আগে তো প্রচুর ওভারস্টেয়ার ছিল, প্রচুর আসতো। তখন আমাদের গ্রুপের একটা কঠিন নিয়ম ছিল, আমি কঠিনই বলবো, কঠিন না হলো এটা বাস্তবিক নিয়ম, যেটা যে তোমাকে প্রথম 3 মাস অবজারভেশনে থাকতে হবে। প্রত্যেক রোববারে আমরা রিহার্সাল করি, তুমি আসো, তুমি দেখো, তারপরে যদি তুমি ভালো লাগে তুমি মেম্বারশিপ নিতে পারো। তখন তোমাকে হয়তো চাঁদা বাবদ 1000 করে দিতে হবে। তো ওই ধৈর্যটা অনেকে রেখেছে, আবার অনেকে চলে গিয়েছে। কারণ কিছু কিছু লোক আছে হয়তো অল্প বিস্তর গান জানে, এসেই মঞ্চে ওঠার সুযোগ থাকে, তার ইচ্ছাটা থাকে, সেই জন্য এই নিয়মটা ছিল। তো এখন যে দুরবস্থা, এখন আমরা কিন্তু একটু ফ্লেক্সিবল হয়ে গেছি।
দেখি যে তাকে উৎসাহিত করার জন্য, টিকে থাকার জন্য আমরা সেই চান্সটা করে দিই এখন। অনেকে আছে যে 2 মাসের মধ্যে বা আসার পরের সপ্তাহে গান গাইতে পারে। ইদানিং বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু আসছে, প্রচুর প্রচুর। আর আমি জানি বেশিরভাগ আমার গ্রুপেরই একজন লোক আনে, কিন্তু দূরে থাকে, শিজুওকা। ওখান থেকে তো এখানে কমিউনিকেট করা মানে দুষ্কর। তবে আমি বলবো যে সঙ্গীতের সাথে জড়িত বা সঙ্গীতের সাথে সঙ্গীতে ইন্টারেস্টেড ছাত্রছাত্রী যারা আসবে, তারা যদি আসে অবশ্যই আমরা তাদের গ্রহণ করব, তাদের কর্মসূচি দেখে। আর তাদের মাধ্যমে আমরা একটা নতুন প্রজন্ম তৈরি করতে, আমরা নতুন উত্তরসূরি তৈরি করতে পারি। হ্যাঁ, ধন্যবাদ। এটা আসলে একটা বড় একটা পদক্ষেপ। আশা করি আমরা আশা করব যে আমাদের ভিডিওগুলো যারা দেখেন তারাও মানে যারা নতুন প্রজন্মের যারা আছেন এখানে বা দেশ থেকে আসছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন সংগঠন বাংলাদেশে এখানে কমিটি আছে, অবশ্যই আমরা তাদেরকে একটা সুযোগ দেব, বা বড় ভাইরা যারা আছেন তারা করে দেবেন, এই প্রত্যাশাই করি। এই যে যেমন প্রফেসর ডক্টর ইউনুস একটা বানিয়ে দিয়ে গেল যে 5 বছরের মধ্যে 1 লাখ ছাত্রছাত্রী উনি আনবেন, এর মধ্যে আছে না কোনো সঙ্গীত প্রিয় লোক? অবশ্যই আছে। অবশ্যই তারা তো ইয়াং, তাই না? জি, তারা এখন পূর্ণ যৌবনায় আছে, তারা নিশ্চয়ই আসতে পারে, নিশ্চয়ই টোকের মধ্যে থাকবে। অবশ্যই আমরা অবশ্যই তাদের সাক্ষাৎ পেতে চাই। জি। আরেকটা জিনিস মানে কন্ট্রোভার্সি হইতে পারে, বাট আমার কাছে একটু মানে আমার মনে হয় একটু আপনার মতো সিনিয়র লোকের কাছে শোনাটা ভালো। সেটা হচ্ছে যে বর্তমানে আমরা যেটা বর্তমানকে বেশ আগে থেকেই জাতীয় যে প্রোগ্রামগুলো হয় বা জাপানিজদের কাছে আমরা যে প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করি বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করার জন্য, আপনার কাছে কি মনে হয় আমরা কি সঠিকভাবে আমাদের কালচারটাকে তুলে দিতে পারতেছি? কঠিন প্রশ্ন। আমরা বরাবর চেষ্টা করি যে জাপানিজ কোনো প্রোগ্রামে গেলে জি, আমরা সেটাকে জাপানিজ অনুবাদের মাধ্যমে প্রডিউস করার চেষ্টা করি। তো সেভাবে যদি করা হয় মনে হয় ঠিক আছে। যদি না পারি তাহলে না করাই উচিত। শুধু বাংলায় গিয়ে আসলাম, ওরা কিছুই বুঝলো না, ভাই তালে তালে একটু নাচেন, সেটা তো হয় না, তাই না? তাকে বাংলাদেশের কালচারটাকে এক্সপ্লেইন করতে হবে যে কী ব্যাপারে, কি কোন গানটা কি, গানের অর্থটা কী, এভাবে আমরা করি সাধারণত। আমি আসলে একটা ভিতরে ঢুকি, সেটা হচ্ছে যে মানে আমার কিছুদিন আগে একটা জিনিস, আমি জায়গার নাম বলতেছি না, যে আমি গান গাচ্ছি, বাংলা আমার সংস্কৃতি, আমার বাংলা যেটা থেকে মানে উঠে এসেছি, সেটা যদি না করে যদি ভিন দেশের কালচারটাকে যেটাকে আমরা অ্যাডপ্ট করছি সেটাকে যদি আমি জাপানিজদের কাছে বা বহির বিশ্বের মানুষের কাছে প্রডিউস করি, সেই জিনিসটা কতটুকু আমার দেশকে প্রেজেন্ট করা হয়? না, এটা মোটেই ঠিক না। ঠিক না। কারণ মানে ম্যাক্সিমাম জাতীয় প্রোগ্রামগুলো যেগুলো হচ্ছে বা গভর্নমেন্ট থেকে করছেন, আগেও করেছেন, এখনও করতেছেন, আমি যেটা দেখতেছি যে আমাদের ভাওয়াল গান বা ধরেন রবীন্দ্র, নজরুল বা যেসব কতগুলো গানের সাথে সাথে একটা পারফরমেন্স বা আমার দেশটা এরকম, এই জিনিসটা তুলে ধরাটা খুব জরুরি। এই ক্ষেত্রে আমাদের এখানকার যে গ্রুপগুলো আছে কীরকম কাজ করতেছে বলে আপনি মনে করেন? সরি, আমি অনেক কঠিন। না, ঠিক আছে। আমরা অন্তত আমার উত্তরণ গ্রুপ অন্তত চেষ্টা করে যে এটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যেমন আমরা লালন করি। লালন শব্দের অর্থ হচ্ছে রবীন্দ্র, রণলা, রবীন্দ্র, নজরুল, লালন, জি, 3 জন মানে বিশেষ মহীয়সীদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। একা একা করতে গেলে তো কয়েকটা দিনের দরকার। এর মধ্যে রবীন্দ্র, নজরুল জয়ন্তী, লালন, নজরুল আমরা ঢুকিয়ে দিচ্ছি। এখানে অন্য আধুনিক কোনো গান গাওয়া হয় না, হিন্দি গান, বিশেষ করে প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তো অন্য মানে ইন্ডিয়ান বা হিন্দি গান করি না। হ্যাঁ, আমরা বাংলার মধ্যেই থাকি। তো এই জন্য আমার মনে হয় সবাই এই দিকে একটু খেয়াল করলে ভালো হয়, তাতে আমার বাংলার কালচারটাকে বিশেষভাবে প্রচার করা হবে। ধন্যবাদ। রবীন্দ্র, নজরুল, লালনকে না জানলে তো বাংলাকে জানা যাবে না। সত্য, একদম সত্য কথা।
তো এখনকার মানে আমাদের দ্বিতীয় প্রজন্ম যারা আছে, আমি আবার সেই কথা নিয়ে আসি যে নজরুল, রবীন্দ্র, লালন বা জসিমউদ্দিন, আমরা তাদের কাছে মনে নামগুলো পৌঁছাইতে পারতেছি না, একটা অক্ষমতা আমাদের রয়ে গেছে। তো দাদা আমি আপনার কাছে একটু মানে আরেকটা কথা মানে না জানতে চাইলে না, সেটা হচ্ছে যে আমরা এখানকার যে ধরেন কালচারাল গ্রুপগুলো নিয়ে প্রোগ্রাম করতেছি বা যেগুলো হচ্ছে আমাদের, আপনাদের গ্রুপটা আমার কাছে যেটা সবচেয়ে ভালো লাগে যে চর্চা করে, আরও স্বরলিপি আছে একই রকম চর্চা করে, বা এখন ক্ষুদ্র ক্ষুদ্র অনেক কিছু আছে, মানে গানটাকে চর্চা না করে আগেই প্রেজেন্টেশন করি। সেটা কি আপনার কাছে কখনো অনুভব হয়েছে এরকম কিছু? আসলে এই যে মঞ্চে ওঠার যে প্রবণতা, জি, এই প্রবণতাকে গ্রহণ করার আগে চর্চা করা উচিত। কারণ যে এই ইচ্ছাটা প্রকাশ করে তার দ্বারা সঙ্গীত হবে না। সে মঞ্চে ভুল করলেও তার একটা নির্লজ্জতা থাকবে, সে লজ্জা পাবার লোক না। সেই জন্য গ্রুপ থ্রো দ্য গ্রুপ, ইফ সামবডি কাউন্টস, গ্রুপ তাকে নির্ধারণ করবে তুমি মঞ্চে ওঠার যোগ্য কি না, তাই না? এই জন্য চর্চার খুবই প্রয়োজন, আগে চর্চা, তারপরে। একটা কথা যে আমরা কি এখন যারা জাপানে আছেন বা যারা আপনারা সঙ্গীত চর্চা করতেছেন বা কালচার, আমরা কি গুণীজনকে সম্মান করতে পারতেছি? আমরা, আপনার কাছে কি মনে হয়? এক্স্যাক্টলি সম্পূর্ণভাবে না, হয়তো আমরা করছি না। দাদা আপনি যদি আপনার থেকে কিছু বলতে চান, আমরা একটু শুনতে চাই, সব কিছু নিয়ে, জাপান নিয়ে বা আপনার এই সঙ্গীত চর্চার জীবন নিয়ে একটু যদি বলতে চান। আমি আরেকটা স্পেসিফিকলি আসবো এই কথা আপনার কাছ থেকে শোনার পরে, সেটা হচ্ছে যে বাংলাদেশের কথাটা আমি আসি, এটা পরে আসি। যে আমি জানি কিছুক্ষণ আগেও কথা হচ্ছিল যে আপনার অফলাইনে যে আপনার দেশে প্রায় দীর্ঘদিন বিগত 2-1 বছর ধরে বা করোনার সময় থেকে আপনি আপনার কিছু কাজ নিয়ে কাজ করতেছেন, এটা সম্বন্ধে আমাদের একটু ও আচ্ছা আচ্ছা, ছোটোবেলা থেকেই গান পছন্দ করি। তো স্বাধীনতার পরই আমি আমার একটা নিজের গ্রামের একটা ক্লাব আছে, যেটার নাম হচ্ছে জাগরণী সংঘ। এই জাগরণী সংঘের আমি কখনো কালচার সেক্রেটারি, কখনো সভাপতি, কখনো সাধারণ সম্পাদক হিসাবে কাজ করেছি। তবে খুব ইয়াংকালে আমাকে দেশ ত্যাগ করতে হয়, কর্মজীবনে যেতে হয়, এবং ওই আমার ফেয়ারওয়েলে এমন একজন গুণী ব্যক্তি আমাকে একটা এমন উপহার দিল, তুমি ভাবতে পারবে না সে কী দিল। তখন তো ইন্টারনেটের যুগ না, ইট ওয়াজ 1979। আমি ওই সময় আমাদের ডিসেম্বর মাসে আমাদের ক্রিসমাস হয়, তো ক্রিসমাসে বড়দিনের কীর্তন হয়, প্রতিটি গ্রামের বা বাইরের গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে নাচ করে আমাদের কিছু অনুদান দেয়, ওইটা কালেকশন করি, পরে একটা পার্টি হয় আর কি, আমরা সমাজসেবাও করি ওইটা দিয়ে। তো ওই দিন ফেয়ারওয়েলের সময় আকাশটা পরিষ্কার, কিন্তু আমাকে একটা উপহার দিল যে একটা কলম, বান্দুরা বাজার থেকে 2 টাকাও মনে হয় না, তখন খুব সস্তা, 8 আনা দামের হইতে হবে, 8 আনার একটা কলম দিল, যে এইটা উনি আমাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য রাখবেন চিঠির মাধ্যমে। বিশাল কথা, অনেক বড় একটা কথা। আমি চিন্তা করতে পারি না ওনার কত জ্ঞান থেকে উনি এটা ভাবছেন না। এই যে আমাকে একটা ইসের মধ্যে ফেলে দিল, দায়িত্বের মধ্যে ফেলে দিল। তখন আমি আমার শেষ গানটা যেটা গেলাম, আবার হবে তো দেখা, যেই মুহূর্তে আমি গেলাম, অসময় এলাকা আসে, কতদিন কত মেঘ ঝরে। সত্যি কিন্তু সেদিন বৃষ্টি ঝরেছে, জানি না এটা কেন, প্রকৃতিও আপনাকে সে সাড়া দিয়েছে। সবাই খুব ভালো লাগলো, তাদের হয়তো হালকা মেঘ ছিল, আমরা বুঝতে পারিনি। সেই থেকে আমি বিদেশে যাই, এবং বিদেশে সবসময় তারা আমাকে প্রত্যেকটা বছর চিঠি লিখতো যে আমাদের ক্রিসমাসের গানটা তো তুমি পাঠাও, আমরা আর কিছু চাই না গানটা।
আমি যাবৎ পর্যন্ত আজ অবধি পাঠিয়ে যাচ্ছি দীর্ঘ সময়, সেই গানগুলো অনেক জমা হয়ে গেছে। কখনো ক্লাবঘর বন্যার কবলে পড়ে সেই গানগুলো ভেসে গেছে, পাণ্ডুলিপিগুলি নেই। তো একটা ইচ্ছা জাগলো যে এটাকে আর্কাইভ করার জন্য। জি, ক্লাব থেকে সিদ্ধান্ত নেওয়া হলো পুরানো গানগুলোকে আমরা অ্যালবাম করব। এই অ্যালবাম করার জন্য আমাকে বিগত 2টা সফরে 3 মাস আমাকে দেশে থাকতে হয়েছে। জি, আমার অ্যালবাম 20টি গানের অ্যালবাম করা হয়েছে। এখানে ম্যাক্সিমাম গান আমার কথা সুর এবং অন্যদের কিছু আছে রাখছি, যারা আমাদের পুরাণ শ্রদ্ধেয় যারা এখন এই জগতে নেই তাদের স্মরণ করে, এবং ইয়াং জেনারেশনের 2-একটা গান দিয়ে 20টা অ্যালবামের গান কমপ্লিট করেছি। এই আর কি, তাদের সাথে এখন আমার সম্পর্ক অটুট। জানি না এই বয়সের আর কারোর কাছে আছে। বিশাল ব্যাপার। দাদা একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আপনি আমার যেটুকু জানা, আপনি বিগত অনেক বছরই আমাদের ক্রিসমাসের আমরা একটা প্রোগ্রাম পেতাম আপনাদের কাছ থেকে, অনেক জাঁকজমক করে ছিল। এটা কি একটু কমে গেছে বা একটু জাঁকজমকটা কমে গেছে? মানে যদি যেয়ে থাকে এটা কারণটা কি? আবারও কঠিন প্রশ্ন। এটার উদ্যোগ আমরা নেই। আমরা পরপর মনে হয় 3-4টা অনুষ্ঠান করেছি, যেখানে প্রথম উদ্যোগটা ওই প্লাসিড রিবেরোর সাথে আমরা করি। আমরা একটা গ্রুপ করি, আমরা অনেক কিছু করি। আর এটা কেন করা হলো যে আসলে জাপান টোকিওতে যেমন উত্তরণ, একমাত্র আমি খ্রিস্টান কমিউনিটি থেকে একজন, বা আমার ফ্যামিলি পরে আসছে, তখন আমি একাই ছিলাম। তো ফ্যামিলি আসার পরে এই উদ্যোগটা আরও বেশি জোরদার হয়, অনুষ্ঠান করি, প্লাসিডের সাথে করি। আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো, যদি কেউ কিছু মনে করে করুক। সেই অনুষ্ঠানের খরচ যত হয়েছিল, প্লাসিডের সাথে আমার একটা সংঘর্ষ হয়। সংঘর্ষটা হচ্ছে, আমি একটা প্রধান অতিথি আনবো বা অনুষ্ঠানের সভাপতি করব, সেখানে কিন্তু একটা ধর্মীয় গুরু এই দেশেও আছে, পুরোহিত, পাল পুরোহিত আছে। তো উনি কি করলেন, উনি দেশ থেকে নাইমুল ইসলাম একটা সাংবাদিককে নিয়ে আসলেন, বিমান ভাড়া দিয়ে খরচ করে। সেটা আমার সাথে যায় না, এটা সম্পর্কটাই। হ্যাঁ, সেটা যদি সে অন্যভাবে ম্যানেজ করে থাকে, তার বিমান ভাড়া, হোটেল ভাড়া, সেটা তার ব্যাপার। কিন্তু আমার যে খরচটা হলো, আমি যে এতগুলো লোককে আপ্যায়ন করলাম, সেই খরচটা তো অর্ধেক তার বহন করা উচিত। অবশ্যই। বা আমরা অবশ্যই কিছু ডোনেশন পাইছি, সেটা থেকে দূরে চলে গেছে। সেই জন্য তার সাথে আমার করা হয় নাই। পরবর্তী আরও 2-3টা অনুষ্ঠান আমি করি, যেখানে আমাকে কি বিন মমিন করে একজন অ্যাম্বাসেডর ছিলেন না, মাসুদ বিন মমিন, আমাকে অ্যাম্বাসেডর সাহেব আমাকে অনেক সহযোগিতা করছেন। এই জন্য পরবর্তী অনুষ্ঠানগুলো আমি করতে পেরেছি। আর এই জন্য আমার আরও কিছু খ্রিস্টান কমিউনিটির লোক দরকার ছিল, কিন্তু যদিও সাহস দেয়, উত্তরণ সাহস দেয়, বা অন্য ধর্মাবলম্বী যারা আছে যে তুমি চালাও, আমি আসি। কিন্তু কিছু কিছু জিনিস আছে না, যে এটার এক্সপ্লেনেশন করতে হবে। আমি তো শুধু একটা ক্রিসমাস পার্টি করে গান করলাম, আনন্দ করলাম, সেটা না। ক্রিসমাসের তাৎপর্যটা কি আমাকে বর্ণনা করতে হবে, আমাকে দেখাতে হবে এটা হচ্ছে ক্রিসমাস। জিসাস খ্রিস্ট জন্ম যখন নিয়েছে, তার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, উনি যখন তার মৃত্যুবরণের একটা তো ইতিহাস আছে, এগুলি তুলে ধরার জন্য সময়ের দরকার। একা আমার পক্ষে সম্ভব না বলে আমি এখন আর যেতে পারি না। আপনার মনে আছে কি যায় না, মানে যীশু খ্রিস্টের যে ঘরটা আমি একসময় কারো কাজ করছিলাম অনেক আগে, যাই হোক ওটা আমাদের, হ্যাঁ, তো ওইটা আমার মানে মানে স্মৃতির মধ্যে আছে। তো আসলে একা অনেক কিছু করা সম্ভব না, তবে এখানকার মানুষ যারা অন্যান্য ধর্মবর্গীয়, বিগত দিনে দেখছি বা এখনও আছে, যে তারা একে অপরের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা একসাথেই করি, মোটামুটি সবাই একসাথে যায়। এটা জাপানের খুব ভালো একটা দিক। তো দাদা, এখন আপনার কাছে জানতে যাব, আপনার আমাদের এই জাপানের কমিউনিটি বা সমাজ নিয়ে বা গানের জগৎ নিয়ে যদি কিছু বলেন, আমরা সত্যটা আপনার কাছে জানতে চাই, দুঃখের ব্যাপারগুলো বা আনন্দের ব্যাপারগুলো সব কিছু মিলে। আমাদের
জাপান কমিউনিটিকে ধৈর্য সহকারে পথ চলতে হবে, এক গ্রুপ আরেক গ্রুপকে সম্মান করতে হবে, তবেই সে সম্মান পাবে। যেটা বললাম, একটা অনুষ্ঠানে যদি আপনি অডিয়েন্স চান, আপনাকে সেভাবে চিন্তা করতে হবে যে একই দিনে যে 2-3টা অনুষ্ঠান করি। টোকিও যাতায়াতের কথা চিন্তা করলে খুব বড় একটা শহর না, তাই না? যেখানে সেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে পৌঁছা যেতে পারে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, একে অপরকে জানতে হবে, সব গ্রুপের সাথে সমন্বয় রাখতে হবে, তবেই আমরা জাপান কমিউনিটি একতার সাথে চলতে পারব। এই হচ্ছে আমার কামনা আর কি। গান নিয়ে গান ভবিষ্যতের ইচ্ছাটা কি আছে? ভবিষ্যতের ইচ্ছা যে দারুণ একটা অনুষ্ঠান করব। অবশ্যই দারুণ একটা অনুষ্ঠান করব, যেখানে রবীন্দ্রসঙ্গীত থাকবে, যেখানে নজরুলগীতি থাকবে, যেখানে ভাটিয়ারি থাকবে, যেখানে ফোক থাকবে। আমরা সব ধরনের একটা গানের অনুষ্ঠান একত্রে করতে চাই। এই জন্য হয়তো কাহালের সহযোগিতার দরকার আছে। অবশ্যই অবশ্যই আমি আমাদের কাহালের গ্রুপের থেকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ করব। আর এটা যদি হয়, যদি কোনোদিন হওয়া সম্ভব হয়, অবশ্যই সেটা অনেক বড় কিছু, কেন এটা আমাদের শিকড়। দাদা আপনারা কি পাইছে গান ছাড়া তো হবে না। হ্যাঁ, আর ওই যে বললাম যে ধর্মীয় গানের যে অ্যালবাম করেছি, শুধু তাই না, আমি কিন্তু আধুনিক গান অনেক কথা লিখেছি, সুর করেছি, রেডিওতে গিয়েছি। আজকে যদি হারমোনিয়াম থাকতো আমি কয়েকটা গান শোনাতাম আর কি। এটা আমার দুর্ভাগ্য, আমি আসলে হারমোনিয়াম রাখতে পারিনি, আসলে আমার প্রিপারেশনটা দরকার ছিল। তা আমি আপনার নিজের লেখা একটা গান এবং মান্নাদের একটা গান আপনার মুখে একটু শুনতে চাই। ও মাই গড, নিজের লেখা গান তো ভালোবাসার গান, বিরহের গান, হ্যাঁ, এবং আমি আবার গঙ্গা পদ্মাকে নিয়ে একটা গান লিখেছি। এটা ব্যতিক্রম ধর্মী একটা গান। যেমন গঙ্গাকে আমি মানে অপরাধী বলে তার কাছে আমার প্রশ্ন, আচ্ছা, ও গঙ্গা রে তোর বুকে হারাইলাম আমার মানিক রতনটারে। অর্থাৎ আমার 5 বছর, যিনি গাইতেছেন তার 5 বছরের একটা শিশু গঙ্গার পানিতে ডুবে মারা গেছে। জি, গঙ্গার দরকার ছিল তাকে না মেরে ভাসিয়ে তোলা। আমার কাছে দাবি, তোর বুকে হারাইলাম আমার মানিক রতনটারে, 5 বছরের মানিক আমার কত কষ্ট পায়া রে, ঘুমাইল তোর পানিতে রে, তোর বুকে হারাইলাম আমার মানিক রতনটারে। কেন লিখলাম জানো? লিখলাম এই থিম থেকে যে গঙ্গা স্নান যারা করে তাদের ধারণা গঙ্গা স্নানে নাকি পাপ ধুয়ে যায়। কত মানুষ তোর ভরসায় পাপ কইরা যায় বারংবার, তোর পানিতে করলে স্নান মন নাকি হয় পরিষ্কার, মন নাকি হয় পরিষ্কার। ওরে আমার মানিক রে যে মারলি, আমার মানিক রে যে মারলি, সে বিচার কি হইব রে, বিচার কি তোর হইব রে, তোর পানিতে ডুবলো আমার মানিক রতনটারে। এখানে সঞ্চার এটা দিলাম এভাবে, ও গঙ্গা রে গঙ্গা, পদ্মা নামে বাংলাদেশে ঢুইকা করলি সর্বনাশ, গরিবের ঘর বাড়ি ভাঙ্গা পাঠাই দিলি বনবাস বনবাস। যে যে কৃষক ফলাইতো ফসল তোর পলি মাটির গুণে, আজ সে কৃষক ভয় পায় রে তোর সর্বনাশা নাম শুনে, সর্বনাশা নাম শুনে। ওরে পারিস যদি দে ফিরাইয়া, পারিস যদি দে ফিরাইয়া, গরিব দুঃখীর ঘরটারে,
বিচার কি তোর হইব রে, তোর বুকে হারাইলো আমার মানিক রতনটারে। অসাধারণ এই দাদা। একটা অন্যরকম থিমের মানে আমার মনে ধরে গেছে দাদা গানটা, সত্যি কথা আমি প্রচন্ড গাবো, মনে এটা ধরেছে। ইন্টারনেটে আমি গাবো। আমি আসলে সেরকম তবল চিকে সাথে পাই না, তো কোনো তবলা বাদককে পেলে আমি এটা রেকর্ড করে আমি ইউটিউবে বা ফেসবুকে দিব। দাদা আমি মানে রিকোয়েস্ট করবো এই গানটা আমাদের পক্ষ থেকে গান। ওরে আমার গানটা বিশ্বাস প্রচন্ড মনে ধরছে, তাই সত্যি প্রচন্ড মনে ধরছে। সরি, এটা এটা শুনে হয়তো আমাদের সনাতন ধর্মাবলম্বীরা কিছুটা বিরক্তি বোধ করতে পারে, বাট এটা আমার থিম। এটা 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 তো ধর্মের ব্যাপার না, এটা তো একটা মানুষের আকাঙ্ক্ষা বা একটা চাহিদা, একটা মনের কথা। মানে এটাই তো হয়, তাই না? ধর্ম এটাই হচ্ছে। গঙ্গা স্নানে পাপ পরিষ্কার হয়, জি কিন্তু একটা ছেলে ডুবে যাচ্ছে, নিরীহ একটা ছেলে পানিতে পড়ে মারা যাচ্ছে, গঙ্গাকে পারতো একটু তাকে সাহায্য করতে, জি অথচ পদ্মা নামে ঢিকা বাংলাদেশে কি ক্ষয়ক্ষতিটা করতেছে। এটাই হচ্ছে আমার মানে অসাধারণ অসাধারণ, সত্যি মনে ধরছে আমার। আরেকটা শুনি, হ্যাঁ? আপনাকে ছাড়া যাবে নাকি বলেন? কি গাবো? আমার লেখার আর একটা গাই, আরেকটা আপনার গান লেখা। এটা প্রেম প্রেম গান। ও প্রাণ কোকিলা মিঠা সুরে গায় রে, মনে আমার কাপন লেগে যায় রে। প্রাণ কোকিলা মিঠা সুরে গায় রে, প্রাণে আমার কাপন লেগে যায় রে। জানি না বুঝে কিসে আমি থাকি কাজের মাঝে, জানি না বুঝে কিসে আমি থাকি কাজের মাঝে, মনে আমার আগুন লেগে যায় রে। প্রাণ কোকিলা মিঠা সুরে গায় রে, মনে আমার কাপন লেগে যায় রে। এটা অবশ্য আমার প্রতিষ্ঠাবার্ষিকীতে একবার গিয়েছিলাম। সুন্দর গান। অন্তরটা একটু গাই। জি। আর কতকাল রইব আর কতকাল সইব আমি এ বিরহ জ্বালা, পড়ব কবে তোমার দেয়া ভালোবাসার মালা, কবে ভিড়বে বর্ষণার তরি তোমার ছোট্ট গায়, মন আমার পাগল হইয়া যায় রে, মন আমার পাগল হইয়া যায়। সঞ্চার এটা হচ্ছে, ও প্রাণ কোকিলা তুই বলে দে রে, প্রাণ কোকিলা তুই বলে দে রে, কেন তোর ডাক শুনে হয় শিউরে উঠে আমার তনু মন, কেন তোর ডাক শুনে হয় শিউরে উঠে আমার তনু মন, আমার তনু মন। একটু দয়া হয় না তুই ডাকছিস রে সারাক্ষণ, ডাকছিস তুই সারাক্ষণ। আবকটা হচ্ছে, কাল নাগিনীর বিষের ব্যথা বুঝতে কিসে পারে, যে কবু সেই ভীষণ জ্বালার ছোবলে না পড়ে, সেই কাল নাগিনীর বিষের জ্বালায় অঙ্গ জ্বইলা যায়, মন আমার পাগল হইয়া যায়, যায় রে, মন আমার পাগল হইয়া যায়, যায় রে, মন আমার পাগল হইয়া যায়। অসাধারণ অসাধারণ অসাধারণ। এগুলি এখনো রেকর্ড করে ছাড়িনি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা অবশ্যই পাবো, আরো ভালো ভালো অনেক কিছু পাবো। ভালো তো অবশ্যই, ভালোর কোনো শেষ নাই। তবে মানে আমার কাছে মানে অদ্ভুত লাগছে, বিশেষ করে গঙ্গাটা। থ্যাংক ইউ সো মাচ। আমার মানে সত্যি মনে ধরছে। থ্যাংক ইউ সো মাচ। এখন প্রকাশ করিনি এখনো, কারণ প্রকাশ করতে গেলে তো নিজের ঢোল নিজের পিটানো হবে। এই থিমে আমি বিশ্বাসী না আর কি। না, নিজের ঢোল নিজে পিটানো, কিন্তু আপনি যদি আমাদেরকে না শোনেন আমরা কেমনে শুনবো? এটাও ঠিক। এই নিজেকে প্রকাশ করতে গেলে আজকাল অনেক মাধ্যম আছে, জি অনেকে খারাপ ভাবে, তো আমি খারাপ ভাবি না, এটা কারণ এটা প্রকাশ, জি সেটা না অ্যাডভার্টাইজমেন্ট, তাই না? সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে বর্তমান যুগ যেটা। তো দাদা মান্নাদের একটা গান আমার মুখে না শুনলে হবে না, তো পরিপূর্ণ তো হবে না আজকের দিন। এখন কি বসন্তেরই আছে? হ্যাঁ ছোঁয়া আছে? শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে।
বর্ষা আমরা শুনতে পারি, বসন্ত তো সবার জন্য, মনেও বসন্ত। বর্ষা। ওগো বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, বর্ষা তুমি ঝরো না গো অমন জোরে, কাছে সে আসবে তবে কেমন করে, ঝিমি 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 ঝিম, এলে না হয় ঝোরো তখন অঝরো ধারে, যাতে সে যেতে চেয়ে যেতে নাহি পারে, ঝিম 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 ঝিম। থ্যাংক ইউ দাদা, অশেষ ধন্যবাদ। পুরোটা শোনালাম না, হারমোনিয়াম হইলে শোনাইতে। আমাদেরও একটু ভুল হয়ে গেছে, আমরা আসলে ওইভাবে আমাদের নো প্রবলেম। আজকে যে কাল টক টু কাহাল, টক টু কাহাল, জি, একটা কে আছে, দুইটাই মিন করে। আমি আমার পক্ষ থেকে মানে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি কাহাল আর্ট ফোরাম নাকি আর্ট গ্রুপকে, এবং আমাদের যিনি উপস্থাপক এনে কামরুল হাসান লিপু, অনেক ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আজকে দর্শকের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা এখানে বিদায় নেব, তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটিকে আপনাকে দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, কারণ আপনাদের সাথে থাকলে হয়তো আমরা আরও অনুপ্রেরণা পাবো। আর ইনশাল্লাহ আমরা জাপান প্রবাসের আরও এরকম গুণী মানুষদের নিয়ে এবং যারা আপনাদের জীবন লাইফকে নিয়ে, স্ট্রাগল লাইফ নিয়ে কথা বলতে চান, আমাদের সাথে আসতে পারেন। আমরা সবাইকে সাদর আমন্ত্রণ জানাবো। আপনার কথাগুলোতে হয়তো আরেকজনের বা অন্য একজনের একটা উপকার হবে বা একটা পথ খুঁজে পাবে। আমরা সেই প্রচেষ্টাটাই করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দাদা।